হ্যালো ফ্রেন্ডস, কানেক্ট এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী এবং সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাবা বিশ্বাস। তো ম্যামের কাছ থেকে আজকে আমরা জেনে নেব গতকাল অর্থাৎ 6 এপ্রিল এসআইআর সংক্রান্ত মামলাকে। এসআইআর এর অনেকগুলো মামলা লিস্টেড ছিল, এসআইআর সংক্রান্ত মামলা, যেটা আমরা গতকাল সুপ্রিম কোর্টে যে মেন জাস্টিসের ঘরে আমরা দেখতে পেয়েছিলাম এবং আমাদের চ্যানেলে রীতিমতো মেন জাস্টিসের ঘর থেকে লাইভ টেলিকাস্টিং করানো হয়েছিল। তো ম্যাম, এই এসআইআর সম্পর্কে আপনার কি মন্তব্য রয়েছে একটু আমাদের দর্শকের সামনে তুলে ধরুন। দেখুন, এসআইআর এর বিষয়ে এখন আর নতুন করে এসআইআর বিষয়টা কি সেটা নতুন করে বলার কিছু নেই। সবাই মোটামুটি ওয়াকিবহাল এবং প্রায় পশ্চিমবঙ্গে বলতে পারেন 27 লক্ষ, মানে ধরুন আজকে আমরা 7 তারিখে রয়েছি, মানে হচ্ছে ফার্স্ট ফেজের যে নমিনেশন ডেট সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। সেকেন্ড ফেজের যে ভোটিং ডেট আছে তার কিন্তু নমিনেশন ডেট 9 তারিখে, মানে ধরুন আর কিছু সংখ্যক মানুষের নাম হয়তো এই যে নতুন যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ভোটের, সেটাই কিন্তু কিছু সংখ্যক মানুষ অ্যাড হবে। কিন্তু যাদের ফার্স্ট ফেজে ধরুন অলরেডি নমিনেশনের ডেট ওভার হয়ে গেছে, কারণ সেখানে একটি কথা এসেছিল যে ফ্রিজিং ডেট, কারণ ধরুন প্রত্যেকদিন যদি অ্যাডিশন অল্টারেশন হতে তাহলে তো আর ভোট করা সম্ভব হবে না। কারণ অনেক ভোট করার ফলে অনেক রকম প্রসেস তাদের অবলম্বন করতে হয়, অনেক রকম পুরো একদম ফাইনাল লিস্ট আসবে, তারপরেই সেটা ভোটটা হওয়া সম্ভব হবে। খুব স্বাভাবিকভাবে এই ফ্রিজিং ডেটটা কিন্তু ধরা হয়েছে। এই যে নমিনেশনের যে লাস্ট ডে, সেই দিনটাকেই কিন্তু ওই ফ্রিজিং ডেট হিসাবে ধরা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ফার্স্ট ফেজের জন্য এই 6 তারিখের মধ্যে যাদের নাম ইনক্লুড হয়ে গেছে তারাই কিন্তু এই 2026-এর যে ভোট, সেখানে কিন্তু তারা ভোট দিতে পারবে। এবং বাকিরা যদি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ডিসিশন হয়নি যে তারা এই ভোট দিতে পারবে। কিন্তু নিশ্চিতভাবে যাদের নাম ডিলিট হয়ে গেছে, প্রায় পশ্চিমবঙ্গে 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, তার মধ্যে আমার বিশ্বাস ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই দেশের বাসিন্দা এবং তাদের কিন্তু ভ্যালিড ডকুমেন্টস আছে। শুধুমাত্র টেকনিক্যাল কারণে এবং ধরুন এই যে ল্যাকুনার কারণে, যে ধরুন ধারার বিএলও ছিল বা ধরুন তারপরে এই আরো তাদের কিছু ল্যাকুনা এবং তাদের ধরুন হিউজ প্রেশার। কারণ কি আপনি জানেন যে এসআইআর পদ্ধতি কিন্তু এত সংখ্যক মানুষের সম্ভব হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, যে একজনকে হয়তো প্রত্যেকদিন প্রচুর ডকুমেন্টস দেখতে হয়েছে, প্রচুর লোকের ডকুমেন্টস দেখতে হয়েছে এবং প্রচুর কেসেস ডিসপোজড অফ করতে হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রত্যেকে হিউম্যান বিংস, কারণ এখানে তাদের ওভারলুক হয়েছে কিছু ডকুমেন্টস। কারণ কি আপনি জানেন, এই রিসেন্ট টাইমে একজন কংগ্রেসের প্রার্থী, তার তার নিজের নাম নেই, শুধু তার ছেলেদের নাম আছে, তার মায়ের নাম আছে, বাবার নাম আছে 2002 সালে। পরবর্তীতে 26 সালে যখন তার এই লিস্ট বেরোয়, সেখানে তার বাবার নাম ইনক্লুড হয়েছে, তার ভাইয়েদের নাম ইনক্লুড হয়েছে, তার ছেলেদের নাম ইনক্লুড হয়েছে। এই রকম, যেমন এই কংগ্রেস প্রার্থীর কথা বললাম, এইরকম প্রচুর লোক আছে যাদের কিন্তু এই একই সিচুয়েশন হয়েছে। দেখুন, এছাড়াও ধরুন আরো কিছু সমস্যা রয়েছে, যেমন ধরুন যারা প্রত্যন্ত গ্রামে থাকে এবং যারা ধরুন এই টেকনিক্যালিটিস এর বিষয়ে অতটা ওয়াকিবহাল নয়, যারা হয়তো কম্পিউটারটাই চালাতে পারে না, তাদের অনলাইন অ্যাপ্লিকেশন তারা কি করে করবে, এই নিয়ে তাদেরকে নিশ্চিতভাবে কারো হেল্প নিতে হচ্ছে। এবং হেল্প নিতে গিয়ে অনেক সময় কি হচ্ছে, তথ্য ভুল চলে যাচ্ছে অনলাইন প্রসেসে। এইরকমও যেমন সমস্যা রয়েছে। আবার অনেকে ধরুন এই যখন বিএলওর কাছে বা পরবর্তী এইআর কাছে যখন ডকুমেন্টস জমা করে, তাদের কাছে নোটিশ আসে এবং পরবর্তী যে অফিসিয়ালস গুলো ছিল সেগুলো যখন তারা জমা করে, তখন কিন্তু দেখা গেছে সব ডকুমেন্টস গুলো তাদের কাছ থেকে নেওয়া হয়নি। তারা হয়তো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে 10টা ডকুমেন্টস নিয়ে গেছে, কিন্তু তারা অথরিটি গুলো যারা ওখানে দায়িত্বে ছিলেন, তাদের কাছে প্রপার ইনস্ট্রাকশনও সেভাবে হয়তো ছিল না কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কি করতে হবে। খুব স্বাভাবিকভাবেই তারা সেটা নিজেদের মতন করে করেছে এবং নিজেদের মতন করতে গিয়ে কিন্তু তারা সব ডকুমেন্টস কিন্তু জমা নেয়নি। স্বাভাবিকভাবেই যখন জুডিশিয়াল অফিসারদের কাছে গেছে, কারণ জুডিশিয়াল অফিসাররা কিন্তু নতুন করে কোনো ডকুমেন্টস কিন্তু সেখানে তারা দেখার কোনো সুযোগ ছিল না। এই যে ধরুন পার্সোনাল হিয়ারিং এরও কোনো সুযোগ ছিল না, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বা ধরুন তাদেরকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার, এদার বলা ভালো, সেই কিন্তু সুযোগ কোনোভাবেই ছিল না। স্বাভাবিকভাবেই যে ডকুমেন্টস গুলো ওই খানে ছিল তাদের ফাইলের মধ্যে বা তাদের ডকুমেন্টস এর মধ্যে, যে ডকুমেন্টস গুলো তাদের ছিল সেই ডকুমেন্টস এর উপর ভিত্তি করেই কিন্তু এই জুডিশিয়াল অফিসাররা তাদের
কার্যকারিতা করেছে এবং তারা আলটিমেট ডিসিশন নিয়েছে। সেখানেও দেখা গেছে প্রচুর মানুষ, মানে 55%, যে 60 লক্ষ ডিলিট হয়েছিল তার মধ্যে কিন্তু 55% নাম কিন্তু অলরেডি ইনক্লুড হয়েছে। কিন্তু এখানেও কিন্তু সংখ্যাটা খুবই বেশি, 45 নাম কিন্তু বর্তমানে ডিলিট অবস্থায় রয়েছে। আমার বিশ্বাস এর মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে বা অনেক সিটিজেন্স রয়েছে যাদের কিন্তু নাম আশা করি ট্রাইব্যুনালে এসে তাদের নামগুলো ইনক্লুড হয়ে যাবে। এখানে দেখুন আরেকটি মানুষের মধ্যে একটি বিভ্রান্ত আছে, বা ধরুন এখনো পর্যন্ত সঠিকভাবে অনেকে বুঝতে পারছেন না এই যে ট্রাইব্যুনালটা যে গঠন হলো, ট্রাইব্যুনালটা কিভাবে ফাংশন করবে। কারণ আমাদের যেহেতু আমার প্রফেশনাল কারণে আমাকে অনেকে প্রশ্ন করে এবং অনেকের প্রচুর ফোন আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে এই নিয়ে যে কি করব। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি বলতে পারেন যে যেমন মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, তেমনি কিন্তু উদ্বিগ্নতাও রয়েছে এবং দিশাহীন অবস্থায় রয়েছে প্রচুর মানুষ। কারণ দেখুন সবাই এই বিষয়ে ওয়াকিবহল এখনো হয়ে উঠতে পারেনি। যে অনেকের প্রশ্ন হচ্ছে অনলাইনে যদি আমি অ্যাপ্লিকেশন করি সেখানে তো ডকুমেন্টস আপলোড করার স্কোপ নেই, তাহলে কি করে হবে। আবার অফলাইনে যখন আমি ডকুমেন্টস জমা করতে যাচ্ছি ওই অথরিটির কাছে, ডিএম এর কাছে বা এসডি এর কাছে যখন যাচ্ছি, তখন তো তারা আমাকে ডকুমেন্টস জমা নিচ্ছে না, তখন তারা সাজেশন দিচ্ছে অনলাইনে করা। তাহলে সেক্ষেত্রে কি হবে। তারপরে একবার অনলাইনে যদি আমি করে ফেলি তারপরে পরবর্তীতে কি হবে। এই যে এই ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল কিভাবে ফাংশন করবে, সেখানে কি কোনো পিটিশন দাখিল করতে হবে, সেখানে কিভাবে হিয়ারিং হবে, এইসব প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভীষণ ভাবে রয়ে গেছে এবং উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু এইসব প্রশ্ন আমাদেরকে উত্তর দিতে হচ্ছে। খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে মানুষের মনে কিন্তু আশঙ্কা রয়েছে এবং বিশেষ করে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে বা এমন অনেক সিটিজেন্স রয়েছে যার ছেলে মেয়ে হয়তো ডাক্তার, হয়তো মেডিকেল কলেজের এরকম ডাক্তার রয়েছে যার যার মায়ের নাম বাদ গেছে। সে হয়তো এখন বর্তমানে 80 বছরের বৃদ্ধ, সে না কম্পিউটার চালাতে পারে, না সেখানে সঠিকভাবে এই টেকনোলজির ইউজ করতে পারে। খুব স্বাভাবিকভাবেই তারাও সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও ধরুন যারা শিক্ষিত নন, যারা যাদের কিনা অক্ষর জ্ঞানও নেই, তারাও সমস্যার সম্মুখীন হচ্ছে। স্বাভাবিকভাবেই অনেক মানুষ কিন্তু এর ফলে কিন্তু সমস্যায় পড়েছে এবং সব থেকে বড় প্রশ্ন যে ইসিআই এরও কিন্তু তরফ থেকে কিন্তু কোনো গাইডলাইন বা কোনো কিন্তু সঠিক যে কি পদ্ধতিতে কিভাবে করবে সেই রকম কিন্তু তথ্য তারা প্রদান করতে ব্যর্থ হয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত সেরকম তথ্য দেয়নি। তো তাদের ওয়েবসাইটেই বলুন বা ধরুন অন্যান্য মাধ্যমেও কিন্তু এরকম কোনো তথ্য যে অথেন্টিক তথ্য কিন্তু এখনো পর্যন্ত যে সিটিজেন্স রয়েছে তাদের কাছে কিন্তু আসেনি। স্বাভাবিকভাবেই এখন বর্তমানে কিন্তু অনেক মানুষ এই এসআই এর বিষয় নিয়ে কিন্তু ঘেটে রয়েছে এবং এই মামলা সেই জন্যই কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, জুডিশিয়ারি কিন্তু বাধ্য হয়েছে জুডিশিয়ারির ঘাড়ে সেই দায়িত্বটা নিতে এবং তার ফলে কিন্তু অনেক মানুষ কিছুটা রিলিফ হয়তো পেয়েছে, কিন্তু আবার অনেকে কিন্তু রিলিফ এখনো পর্যন্ত পায়নি। স্বাভাবিকভাবে যখন এই দেখবেন সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলেছে বারবার একটি কথা এসছে ব্লেম গেম, যে এ ওর দোষ দিচ্ছে ও ওর দোষ দিচ্ছে। স্বাভাবিকভাবেই জুডিশিয়ারি সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে এবং জুডিশিয়ারি এই স্পেশাল যে ডেজিগনেটেড বলতে পারেন যে যারা জুডিশিয়াল অফিসার রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, 700 জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করেছে এবং তারপরেও যখন দেখা গেছে প্রচুর এরকম ত্রুটি রয়ে গেছে তখন কিন্তু পরবর্তীতে এই ট্রাইব্যুনাল গঠন করেছে। তারপরে ট্রাইব্যুনাল গঠন করার পরে কিন্তু এখনো ট্রাইব্যুনাল ফাংশন করছে না। সেই জন্যই কিন্তু যে ট্রাইব্যুনাল যেহেতু কোনো অ্যাক্ট বা স্ট্যাটিউটের দ্বারা এটা হয়নি, একটু সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। খুব স্বাভাবিকভাবে এখানে কোন প্রসিডিওর অ্যাডাপ্ট করা হবে, কিভাবে তার কাজ হবে, সেই নিয়ে কিন্তু কোনো আপনি আইন পাবেন না বা কোনো রুলিং পাবেন না। খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু যখন এই প্রশ্ন আসে এই সুপ্রিম কোর্টের হিয়ারিং এ চলার সময়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ট্রাইব্যুনালের প্রসেস কি হবে সেটা কিন্তু ট্রাইব্যুনালই ঠিক করবে। সেই জন্য গতকালকের হিয়ারিংটা খুবই সিগনিফিকেন্ট, কারণ সেখানে কিন্তু স্পষ্টত জানিয়েছে যে এই যে ট্রাইব্যুনালের যে কার্যকারিতা কিভাবে হবে তার জন্য একটি কমিটি গঠন হবে। যে ফর্মার যারা জাস্টিস রয়েছে 3 জনের একটি কমিটি গঠন হবে এবং তারা কিন্তু সেই যে কি কি পদ্ধতিতে সেটা চলবে ট্রাইব্যুনালটা, তারা কিন্তু তার রিপোর্ট সাবমিট করবে এবং তার পরবর্তীতে রিপোর্ট সাবমিটের পরবর্তীতেই কিন্তু এই ট্রাইব্যুনালের যে ফাংশনাল সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, যে কার্য
বিধি থাকবে সেগুলো স্টার্ট হয়ে যাবে নিশ্চিতভাবে। একটু শুধু সময়ের অপেক্ষা, নিশ্চিতভাবে সেটা কি পদ্ধতিতে হবে সকল মানুষই সেটা জানতে পারবে আশা করি। কিন্তু বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত সকল মানুষ যারা ধরুন এই নাম ডিলিট লিস্টে যাদের নাম এসছে তাদের কিন্তু তারা এখনো জানতে পারেনি যে কি পদ্ধতিতে হবে। স্বাভাবিকভাবে আমাদের প্রচুর ফোনও এরকম ধরুন হুম, আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে, এবং যার ফলে আমরা কিছুটা হলেও ওয়াকিবহাল হয়েছি যে কত মানুষ অসহায় অবস্থায় এই এসআইআর প্রক্রিয়ার ফলে ধরুন সঠিকভাবে যদি এসআইআর প্রক্রিয়া হতো এবং সঠিকভাবে যদি সময় নিয়ে দেখুন হুড়োপাড়ি না করে বা ধরুন তাড়াহুড়ো না করে যদি সঠিকভাবে এই পদ্ধতি হতো তাহলে হয়তো এই সাধারণ মানুষের হ্যারাসমেন্টটা এড়ানো যেত, সাধারণ মানুষ হয়তো এত হ্যারাসড হতো না। নিশ্চিতভাবে ধরুন যখন আবার হিয়ারিং এ আসবে তার স্ট্যাটাস রিপোর্ট প্রডিউস হবে, আশা করব এই সমস্যার মানে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। একদম। ম্যাম, এই আমাদের যে এসআইআর যে মামলা, এর আবার কি কোনো টেন্টেটিভ ডেট রয়েছে না পুরোপুরি ডিসপোজড হয়ে গেছে? না না, সেই মামলাটি আগামী 13 তারিখ 3টের সময় আসবে, এবং এই যে পরবর্তী কি রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট থাকবে সেটাই কিন্তু সুপ্রিম কোর্টে সেটা প্রডিউস করবে ইসিআই, এবং আরো যারা রয়েছেন অথরিটি তারাও সেগুলো প্রডিউস করবে। কারণ কি দেখুন এই যে কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট, সেই কমিটির কি রিপোর্ট কি রিপোর্ট আসবে, কিভাবে সেটা একদম। ফাংশন করবে সেই তথ্যগুলোও নিশ্চিতভাবে কোর্টে প্রডিউস হবে, এবং সেগুলোও নিশ্চিতভাবে কনসিডার হবে কিভাবে কি করবে। সেটা ধরুন আগামী দিনে আশা করব সঠিক পদ্ধতিতে এই ট্রাইব্যুনাল চলবে এবং সাধারণ মানুষের ভোগান্তির অবসান হবে। কারণ প্রচুর মানুষ আছে যারা কিন্তু সঠিক তাদের ডকুমেন্টস থাকার পরেও তাদের কিন্তু এই ভুগতে হচ্ছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি খুব বলবো যে এই যে ধরুন আমি একটু মামলার কথা বললাম যে হুম, কংগ্রেসের একজন ক্যান্ডিডেট, হুম, সেখানে সেই অর্ডারটা যদি আপনি দেখেন সেখানে কিন্তু স্পষ্টতই বলে দিয়েছে যে আধার কার্ডকে কিন্তু এই যখন এসআইআর প্রক্রিয়া হবে সেখানেও কিন্তু এটি ভ্যালিড ডকুমেন্টস হিসাবে ট্রিট করতে হবে, সে কথাও কিন্তু ওই অর্ডারে বলা আছে। খুব স্বাভাবিকভাবেই যাদের ধরুন আধার কার্ড আছে তারা কিন্তু সেই আধার কার্ড কিন্তু সেটা প্রেস করতে পারবেন। এখানে আধার কার্ডকেও কিন্তু মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই অনেক যারা ধরুন যারা রয়েছে এরকম প্রচুর ক্যান্ডিডেট হয়তো যারা অশিক্ষিত মহিলা বা অশিক্ষিত হুম, ও যারা মানে ধরুন শিক্ষার আলো পায়নি, তাদের হুম। হয়তো কোনো স্কুল সার্টিফিকেট নেই বা মাধ্যমিকের কোনো ডকুমেন্টস নেই, তাদের শুধু আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ডটাই আছে। নিশ্চিতভাবে এই যে অর্ডারের কথা বললাম সেই অর্ডার তাদেরকেও হেল্প করবে। একদম, একদম। তো ম্যাম, এই এসআইআর নিয়ে অনেক কিছু বলার জন্য আমাদের দর্শকের সামনে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। একদম। আপনাকেও ধন্যবাদ।